ইউথ আড্ডা, রকি আড্ডা, ঘরের মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া, খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার বন্ধুরা, ইউথ আড্ডায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এই মুহূর্তে আমরা রয়েছি চয়েস সিনেমা নিয়ে তোমাদের সঙ্গে। আর আমার সঙ্গে রয়েছে তোমাদের অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত ভালোবাসার মানুষ, এই মুহূর্তেও তোমাদের ভালোবাসার মানুষই হয়ে উঠেছে রণদীপ নস্কর। ওর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, ভীষণ ভালো ফিল্ম সমালোচক এবং খুব ভালো লেখালেখি করে, আর এই মুহূর্তেও আমাদের একজন। আমরা আজকে একটু সত্যজিৎ রায়কে নিয়ে কথা বলি রণদীপ। মানে এমন একটা বিষয় এই সত্যজিৎ রায়, যে যত কথা বলা হোক শেষ হতে চায় না, তাই না? মনে হয় একদমই তাই। মানে আমাদের সাহিত্যে বলো, সিনেমায় বলো, তার প্রভাব নিয়ে কিছু মানে নতুন করে বলার কোনো অবকাশ রাখেন। এবং এই মানুষটা যখন ভাবো শুরু করছেন, সিনেমায় তার প্রথম পা রাখছেন, পদার্পণ করছেন, তো সেই সময়টা প্রথম ছবি পথের পাঁচালী করছেন এবং মানে অত্যন্ত কম পুঁজি নিয়ে তিনি নামছেন এখানে কাজ করতে। তারও দেখো 70 বছর হয়ে গেল, মানে 1955-তে প্রকাশিত হয়। হ্যাঁ, এবং সেটা একটা ভারতীয় সিনেমার ইতিহাসে, বাংলার তো বটেই, একটা নতুন সূচনা বিন্দু হয়ে সেটা দেখা দিল। সেইটা নিয়ে এটার কতটা গুরুত্ব তুমি মনে করছো পথের পাঁচালী? পথের পাঁচালী এবং মানে বলতে গেলে অপু ট্রিলজি আমার কাছে সর্বাগ্রে খুব ব্যক্তিগত তিনটে ছবি। মানে এই যে এখন একটা কথা বলা হয় না, যে যা যত বেশি লোকাল তা তত বেশি গ্লোবাল। হ্যাঁ, মানে স্থানিক মাত্রেই বৈশ্বিক আর কি, যা যত বেশি স্থানিক। বাংলার নিজস্ব ল্যান্ডস্কেপ, গ্রাম বাংলার নিজস্ব জীবন, গ্রাম বাংলার চরিত্রদের নিয়ে বোনা একটা গল্প, সেটা যে এইভাবে বিশ্বমঞ্চে স্বীকৃতি আদায় করেছিল, বিশ্বমঞ্চের নজর ঘুরিয়ে দিয়েছিল বাংলার দিকে, এইটা আমার মনে হয় পথের পাঁচালীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। এবং সত্যজিৎ রায় এই তিনটে ছবি বানিয়ে নিজের একটা নতুন চলচ্চিত্র ভাষা রচনা করলেন। তখন কিন্তু বাংলায় ধীরে ধীরে ছবি বানানো মানে ছবি বানানো চলছিলই, সেটা নতুন অনেকে আসছেন, নতুন ধরনের ছবি বানানো শুরু হচ্ছে। 1950 সালে নিমাই ঘোষ ছিন্নমূল বানাচ্ছেন, ঋত্বিক ঘটক নাগরিক বানাবেন, নির্মল দে 74 করছেন। এই রকম সময় সত্যজিৎ রায় আসছেন এবং তার অপু ট্রিলজি পথের পাঁচালী এটা বিশ্বের সিনেমা মানচিত্রে বাংলার একটা জোরালো স্থান তৈরি করে দিচ্ছে। এই কারণে আমার মনে হয় অপু ট্রিলজিকে ছাড়া বাংলা তো বটেই, ভারতীয় সিনেমার ইতিহাসও লেখা সম্ভব নয়। মানে এমন একজন মানুষ যাকে নিয়ে আকিরা কুরোসাওয়ার মতো ডিরেক্টর বলছেন যে সত্যজিৎ রায়ের ছবি না দেখা মানে পৃথিবীতে জন্মে চাঁদ সূর্য না দেখা আর কি। বাঙালি হিসেবে এটা আমাদের কাছে কতখানি গর্বের। হ্যাঁ, একেবারেই বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবে। তুমি যেমন বললে বাংলাকে বিশ্বমঞ্চে তুলে ধরা, বাংলার সিনেমাকে, আবার বিশ্ব সিনেমার কতটা প্রভাব এটার উপর পড়েছিল? হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে আমরা দেখব যে নিও রিয়ালিজম বলে এক ধরনের চলচ্চিত্রের মুভমেন্ট বা চলচ্চিত্র আন্দোলন, ফিল্ম মুভমেন্ট উঠে এলো। নিও শব্দের অর্থ হচ্ছে নতুন, আর রিয়ালিজম হচ্ছে বাস্তবতা। এখানে কি হলো না, আমরা দেখতে পাবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে স্টুডিওগুলো ভেঙে গুঁড়িয়ে গেছে, অর্থনীতির মানে ভিত টলে গেছে। সেই রকম অবস্থায় যখন ছবি বানানো হচ্ছে, তখন মানুষজনের কাছে তো আর সেই স্টুডিওর নিরাপদ স্পেসটা নেই। তারা রাস্তায় আসছেন, মানুষের মানে স্ট্রিট লাইফটাকে ধরার চেষ্টা করছেন, অনেক বেশি
এক্সটেরিয়ারে শুটিং হচ্ছে, যারা কোট আনকোট নন অ্যাক্টার তাদেরকে নিয়ে শ্যুট করা হচ্ছে। ফলত এতদিন ধরে কি হতো, স্টুডিওর মধ্যে একটা বাস্তবকে তৈরি করা হতো, আর বাস্তব যা আছে তার একটা প্রতিলিপি তৈরি করা হতো। কিন্তু এখন বাস্তব আসলে যা, তার কাছে মানুষ ক্যামেরা নিয়ে যেতে শুরু করলেন, বাস্তবতার একটা নতুন দিক ফুটে উঠলো। এটাকে বলা হচ্ছে, এই মুভমেন্টটাকে বলা হচ্ছে নিও রিয়ালিজম। তো বাইসাইকেল থিভস থেকে শুরু করে আরও অনেক ছবি এই মুভমেন্টের ফসল। সত্যজিৎ রায় এই আন্দোলন থেকে খুব প্রভাবিত হয়েছিলেন এবং এই আন্দোলনের ছাপ আমরা অপু ট্রিলজির শরীরে দেখতে পাবো। মানে সেখানেও এক্সটেরিয়ারে অনেকটা শ্যুট করা হচ্ছে, সেখানেও সত্যজিৎ রায় স্টুডিও ব্যবস্থার বাইরে গিয়ে পথে ঘাটে শ্যুট করছেন, বাংলার মাঠে ঘাটে শ্যুট করছেন, এবং নিও রিয়ালিজমের ছবিগুলোর যে দর্শন ছিল সেই দর্শনও অপু ট্রিলজির ছবির মধ্যে ফুটে উঠছে। কাজেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে যে সিনেমা তৈরি হলো সেটা কিন্তু সত্যজিৎ রায়ের হাত ধরে চলে এলো বাংলার গ্রামেও। বাংলার সিনেমা বললে আমরা, বা বাংলা বলবো না, ভারতীয় সিনেমা বললে একটু গান বা একটু মানে যেটা সবসময় কিন্তু বাস্তবের সঙ্গে সেটা মেলে না। অথচ দেখো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিপুলকায় উপন্যাস তো পথের পাঁচালী, সেটাকে সত্যজিৎ রায় নিয়ে আসছেন ওই ঘন্টা 3 কি 4 সিনেমা। হ্যাঁ, তার মধ্যে তিনি ওটাকে তো ধরতে হবে ওনাকে আর কি। এবং অনেকটা অংশ জুড়ে দেখবে কোনো সংলাপ নেই। যখন ইন্দির ঠাকরুন ফিরে আসছেন সর্বজয়ার কাছে এবং এসে বলছেন যে বউ আমাকে থাকতে দিবি, শরীরটা ভালো বুঝছি না, জীবনের শেষ কটা দিন এই ভিটেতে থাকতে চাই। এবং তারপরে যখন বলছে যে জল খাবেন আর কি, বলে জল বলছে নিজে নিয়ে নাও না। এরপরে ওই যে জলটা গড়াতে গিয়ে তাকাচ্ছেন, একটা হাসি, মানে তখন ক্যামেরাটা ধরা একদম ওনার মুখে, চুনিবালা দেবীর মুখে, এবং উনি বলছে তাকাচ্ছেন একটা আশার হাসি, এবং সর্বজয়াকে দেখানো হচ্ছে না, এক মুহূর্ত ওনার হাসিটা নিভে যাচ্ছে কোথাও, মানে সর্বজয়া রাজি হলেন না রাখতে আর কি। এই যে বাংময় হয়ে ওঠা সাহিত্য থেকে সিনেমায়, সেটা নিয়ে একটুখানি তোমার মতামতটা জানতে চাইবো। খুব ভালো বললে। এবং সত্যজিৎ রায় বরাবরই চাইতেন যে ছবি যেন সংলাপ জর্জর না হয়ে যায়। মানে উনি তার অনেক সাক্ষাৎকারে বলেওছিলেন যে চলচ্চিত্র কি, সেটা হচ্ছে দৃশ্য এবং শব্দ প্রাথমিকভাবে। তো উনি বলেছিলেন যে তুমি তোমার ছবিকে কতটা বাংময় করে তুলতে পারো, ছবিকে কতটা অর্থবহ করে তুলতে পারো। মানে সংলাপ তো আসবেই, দুটো মানুষ কথা বললে তখন আসবেই, ছবি কতটা বাংময় হয়ে উঠতে পারে। আমরা একটু অন্য উদাহরণ যদি দেখি, এটা নিয়ে বহু কথাবার্তা বহু চর্চা হয়েছে, আমি সেই দৃশ্যটাকেই যদি একটু রেফার করি। উপন্যাসে, বিভূতিভূষণের উপন্যাসে তো দুর্গা কখনো ট্রেন দেখতে পায়নি, তার আগেই সে মারা যায়। কিন্তু আমরা ছবিতে দেখছি ওই আইকনিক একটা সিন রয়েছে যে অপু দুর্গা কাশের বনে যাচ্ছে আখ খেতে খেতে। হ্যাঁ হ্যাঁ, এবং অপু জিজ্ঞাসা করছে কোথায় এলাম ভয় পেয়ে, একটা ট্রেন চলে যাচ্ছে। তাহলে অনেক বিশুদ্ধবাদীরা বলতে পারেন যে এ কি, উপন্যাসে তো দুর্গা কখনো ট্রেন দেখেনি, তুমি এইরকম একটা চরিত্রকে তুমি এতক্ষণ ধরে বাঁচিয়ে রাখছো, তুমি ট্রেন দেখাচ্ছ, তা কি করে হয়? এইখানেই সত্যজিৎ রায়ের একটা জিনিয়াস লুকিয়ে আছে। আমাদের মনে রাখতে হবে, যেদিন অপু দুর্গা প্রথম ট্রেন দেখে সেই দিনই দুপুরবেলা ইন্দির ঠাকরুন বাঁশবনে মারা যাচ্ছেন। কেন বললাম? কারণ বিভূতিভূষণ একটা চমৎকার লাইন লিখেছিলেন যে ইন্দির ঠাকরুনের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিশ্চিন্দিপুরে একটা যুগের অবসান হয়ে গেল। মানে ইন্দির ঠাকরুন যে প্রজন্মের প্রতিনিধি, সেই প্রজন্মটা আর থাকলো না। এবারে আমরা দেখব যে ওই 3টে ছবি জুড়ে বারবার ট্রেন এসেছে অপুকে শহরে নিয়ে যেতে। অপু প্রথম ট্রেন দেখলো, এই ট্রেন ওকে বারবার নিশ্চিন্দিপুর থেকে দূরে নিয়ে যাবে, আধুনিকতার আধারে নিয়ে যাবে, শহরে নিয়ে যাবে। এইখানেই আমি মনে করি যে পথের পাঁচালী হচ্ছে টেক্সট বুক। যারা মনে করেন যে উপন্যাসকে হুবহু সিনেমাকে ফলো করতে হবে, তাদেরকে সবার আগে পথের পাঁচালী দেখানো দরকার, যে উপন্যাসের আমেজটা উনি কি করে সিনেমার ভাষায় নিয়ে আসছেন। মানে সেখানে অন্য দৃশ্য আনছেন, হয়তো ঘটনাও পাল্টে দিচ্ছেন, কিন্তু কোনোটাই উপন্যাসটাকে খাটো করে নয়। এই যে তুমি বললে না, বারবার ট্রেন এসেছে অপুকে শহরে নিয়ে যেতে, এই অপু কিন্তু বারবার তার মূল থেকে একদম ছিন্ন মূল হয়ে যাচ্ছে আমরা বলতে পারি। সেটা পথের পাঁচালী বলো, অপরাজিত বলো, অপুর সংসার বলো, প্রত্যেকটা জায়গাতে আমরা তাই দেখছি। কেন সে ছিন্নমূল হয়ে যাচ্ছে বারবার?
কারণ তুমি যদি দেখো এই গোটা অপু ট্রিলজিটাই আসলে একটা প্রাগাধুনিক মানুষ থেকে আধুনিক মানুষ হয়ে ওঠার যাত্রাপথ। মানে আধুনিক মানে আমি বলছি না যে তার পোশাক আশাক পাল্টে, মানে সেগুলো আধুনিকতার একটা পরিণতি। মানে এনলাইটেনমেন্ট বা মডার্নিটি তার যে ছিল যে একটা মানুষ সে পড়াশোনা করছে, সে বিজ্ঞান চেতনায় উৎসাহী, মানে সে বিজ্ঞান চর্চায় উৎসাহী হচ্ছে, তার মধ্যে একটা অনুসন্ধিৎসা তৈরি হচ্ছে। অপূর্ব রায়ের মধ্যে কিন্তু এইগুলো ছিল এবং সে বারবারই আমরা দেখতে পাবো সে স্কুলে যখন যাচ্ছে তাকে বিভিন্ন অভিযাত্রিকের বই দিয়ে বিভিন্ন অ্যাডভেঞ্চার কাহিনী দিয়ে মাস্টারমশাই পড়তে উদ্বুদ্ধ করছেন, সে গ্লোব দেখছে। এবং এই যে তুমি ছিন্নমূল হওয়ার কথা বললে, অর্থাৎ অপুর মনে ওই আরো অনেক কিছু জানবার কৌতূহল, একটা কিছু হয়ে ওঠা। তার বাবা তো পুরোহিত ছিলেন, সে কিন্তু চাইলে পৌরোহিত্য করতে পারত, কিন্তু সে ওই বংশের পরম্পরাটা ভেঙে সে শহরে গিয়ে পড়াশোনা করতে চাইল, অর্থাৎ সে স্বাধীন হতে চাইল। সে মানে পৌরোহিত্য করার মধ্যে একটা যেই যজমানি ব্যবস্থা রয়েছে সেটা তো একটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল সিস্টেম, সে সেটাকে ভেঙে শহরে যেতে চাইল, নিজের পায়ে নিজে দাঁড়াতে চাইল। গোটা ওই অপু ট্রিলজিতে 3টে ছবিতে মোট 5টা মৃত্যু অপুকে খুব হন্ট করে। দিদি দুর্গা, ইন্দির ঠাকরুন, হরিহর বাবা, মা সর্বজয়া এবং সবশেষে অবশ্যই অপর্ণা। এই 5 জনের মৃত্যুতেই আমরা দেখব যে অপু হারিয়ে যায়, বিপন্ন হয়, কিন্তু আবার সে আবার জীবনের মূল স্রোতেই ফিরে আসছে, যেটা অপুর সংসারে অপু ট্রাম লাইন ধরে হাঁটতে হাঁটতে বলেছিল যে সে পালাচ্ছে না, সে এসকেপ করছে না, পড়ে যাচ্ছে, মানে তার হোঁচট খাচ্ছে, কিন্তু সে আবার উঠে দাঁড়াচ্ছে। অপু ট্রিলজি বারবার আমরা বলছি, সেখানে যখন আগেও আমরা এই কথা বলছিলাম, যখন প্রথম সত্যজিৎ রায় পথের পাঁচালীর কাজ শুরু করছেন, হাতে তো পুঁজি সেই অর্থে নেই এবং মানে তাকে তখন পাওয়াও যাচ্ছে না যে কোথাও থেকে কোনো স্পন্সরশিপ বা কিছু পাবেন, সেটাও পাচ্ছেন না। সাংঘাতিকভাবে উনি তখন স্ট্রাগল করছেন ছবিটার জন্য এবং 3 বছর ছবিটার কাজ মাঝখানে আটকে ছিল। এবং সেটা তো শুধু অভিনেতা অভিনেত্রীদের কথা নয়, সেখানেও খুব অপেশাদার সেই সময় যারা বা অনেকের হয়তো অভিজ্ঞতা নেই তাদেরকে দিয়ে উনি প্রশিক্ষণ দিয়ে উনি কাজ করাচ্ছেন। অপু দুর্গাই তো তাই, একদমই তাই। সুবীর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি অদ্ভুত ব্যাপার, এখন আবার তাকে নিয়ে সিনেমা হয়েছে। কিন্তু কলাকুশলী আরো যারা ছিলেন, যারা টেকনিশিয়ান, সুব্রত মিত্র বলো বা তোমার বংশী চন্দ্রগুপ্ত এবং রবি শঙ্কর, অবশ্যই রবি শঙ্কর, যিনি বিভিন্ন মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল এটাকে কি সুন্দর করে ব্যবহার, অথচ সেই অর্থে গান তো নেই। রবি শঙ্করের ওই পথের পাঁচালীর থিমে যে মূর্ছনা আছে, বা দুর্গা মারা যাওয়ার খবরটা যখন কিছুতেই সর্বজয়া হরিহরকে দিতে পারছে না, শাড়িটা দেখে ওরকম ডুকরে কেঁদে উঠছে, ওই সময় উনি যেভাবে সঙ্গীত দিয়ে দৃশ্যটাকে সঙ্গত করেন, বা বংশী চন্দ্রগুপ্ত যে নৈপুণ্যে সেটটা তৈরি করেছিলেন, না এটা তো আমরা শুনেইছি যে বংশী চন্দ্রগুপ্ত একটা সেটে এরকম, একটু ডাইগ্রেস করছি, মানে যেহেতু কলাকুশলীদের কথা উঠলোই, মানে অন্যান্য ছবিগুলোতে তাদের গুরুত্ব বললে আমরা বুঝতে পারি আর কি যে এরা কি মানের কুশলী ছিলেন। একটা জায়গায় এরকম রয়েছে যে একটা ঘর, তো বংশী চন্দ্রগুপ্ত তার ছাদটাও খুব মন দিয়ে বানাচ্ছেন, সত্যজিৎ রায় এসে বললেন, এই বংশী ছাদ বানাচ্ছ কেন, ছাদ তো ক্যামেরায় আসবেই না, তো এটা তো সিনেমার ফাঁকিবাজি, ও যে ছাদ বানিয়ে কি করবে। বংশী চন্দ্রগুপ্ত বললেন, ছাদ না বানালে আমার শান্তি হবে না, আমাকে ওইটা শেষ করতে হবে। টোটালিটি একদম, এই যে অ্যাটেনশন টু ডিটেল, এই যে পারফেকশনের প্রতি একটা নাগাড়ে দৌড়ে যাওয়া, যে আমাকে পারফেকশনটা অ্যাচিভ করতে হবে, এই খিদেটাই অপু ট্রিলজিকে জীবন্ত করে তুলেছিল। এবং আমরা যদি সুব্রত মিত্রর কথা ভাবি, ওর ক্যামেরা ছাড়া পথের পাঁচালী বলো, অপরাজিত বলো, অপুর সংসার বলো হয়ে উঠতে পারে না। এই যে অপুর চোখটা খুলে দুর্গা দেখছে জেগে আছে কিনা, একদম প্রথম যখন অপুকে দেখানো হচ্ছে, এই অপুকে ছোট্ট অপু একদম যখন সে স্কুলে যাবে না বলে আর কি ঘাপটি মেরে পড়ে রয়েছে, ক্যামেরা যখন ক্লোজ শটে যাচ্ছে বা বৃষ্টিতে ভিজছে যখন দুর্গা, তারপরে তার কালান্তক জ্বর আসবে, সেই সময় এরকম প্রকৃতির সাপেক্ষে তাকে দুর্গাকে দেখাচ্ছেন, দুর্গা প্রকৃতির অংশ হয়ে উঠছে। এই যে কবিতার মতো দৃশ্য নির্মাণ, কবিতার মতো সুর, এইটাই পথের পাঁচালীর প্রাণ। বা অপরাজিত বলো, অপুর সংসার বলো, আমরা যদি অপুর সংসারে দেখি সিগারেটের ক্লোজ আপ, খাবার পরে একটা করে কথা দিয়েছো,
এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে মানে সত্যজিৎ রায়ের ছবিগুলো এতটা নিপুণ হয়ে ওঠে তার কারণ উনি এই রকম কলাকুশলীদের পাশে পেয়েছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায় তার তো সত্যজিৎ রায়ের সঙ্গে পথ চলা অপুর সংসারে, তাই তো ঠিক বললাম তো? হ্যাঁ, অপুর সংসারে তার সঙ্গে একদম মানে শুরু হচ্ছে। এরপরে কিন্তু তাকে আমরা পাচ্ছি আবার মানে ফেলুদা হিসেবে পরে আমরা পাচ্ছি, অপু ট্রিলজি ছাড়া ফেলুদা হিসেবে তাকে আমরা পাবো। এবং এটা একটা মানে দীর্ঘ পথ চলা, একটা অদ্ভুত রসায়ন ছিল। অথচ পরে যখন গুপি গাইন বাঘা বাইনের উনি কাস্টিং করছেন, গুপি চরিত্রটা, এটা শোনা কথা, গুপি চরিত্রটা বোধহয় সৌমিত্র চট্টোপাধ্যায় ভেবেছিলেন আমি করতে পারি, মানে যেহেতু সত্যজিৎ রায়, তখন সত্যজিৎ রায় বলছেন যে না, এটা আমি অন্য একজনকে ভেবেছি, আমি পারবো। বলছেন তুমি পারবে আমি জানি, কিন্তু তোমাকে মানাবে না। মানে ওই যে সারল্য, মানে ফেলুদার সঙ্গে মানুষ যদি গুপিকে গুলিয়ে ফেলেন আর কি, গুপিতে একটা অদ্ভুত একটা সরল চরিত্র না। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে মানে তিনি সত্যজিৎ রায়ের ছবিতে যতবার এসেছেন মূলত তাকে আমরা একজন শহুরে নাগরিক হিসেবেই পেয়েছি, কাপুরুষ পেয়েছি, বা তারপরে আমরা যদি তোমার অন্যান্য ছবিগুলো দেখি, চারুলতায় যদি দেখি, বা হীরক রাজার দেশেতে যখন ওনাকে ব্যবহার করছেন ওই প্রেক্ষাপটে কিন্তু শিক্ষা নিয়ে আসছেন উনি, তখন একটা আলোক মানে সেখানেও কিন্তু ওনাকে একজন আধুনিক মানুষ হিসেবেই দেখানো হচ্ছে। এই যে দুজন মানুষের রসায়ন, সত্যজিৎ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়, এটা নিয়ে তোমার দৃষ্টিভঙ্গিটা একটু জানতে চাই। হ্যাঁ, এটা নিয়ে তো মানে সৌমিত্র চট্টোপাধ্যায় বহুবার স্মৃতিচারণে বলেছেন যে তিনি যে সৌমিত্র চট্টোপাধ্যায় হয়ে উঠেছেন তার পেছনে তার মানিকদার অবদান অনস্বীকার্য। মানে মানিকদার সঙ্গে এতগুলো ছবি না করলে বোধহয় সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই বলেছেন যে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। মানে আমরা যদি সত্যজিৎ রায়েরই সমসাময়িক আরেকজন ফিল্ম মেকারের দিকে দেখি, আকিরা কুরোসাওয়া, তার ছবিতে তোশিরো মিফুনে বলে একজন অভিনেতা ছিলেন, তাকে উনি প্রায় সব ছবিতেই কাস্ট করতেন। তো এটা নিয়ে আর মজা করে সৌমিত্র চট্টোপাধ্যায়কে তোমার সত্যজিতের মিফুনে বলা হতো, আর উল্টোটা মিফুনেকে বলা হতো কুরোসাওয়া সৌমিত্র। তো এগুলো নিয়ে আমরা খুব মজা করতাম, মজা করেই বলা হতো। কিন্তু এই যে অনেক পরিচালক থাকেন যে তাদের এক একজন অভিনেতার সঙ্গে এক একটা সুন্দর সমীকরণ তৈরি হয়ে যায়। আচ্ছা, অপু ট্রিলজি বললে অপু তো শুধু নয়, অপুকে ঘিরে তো অনেকগুলো চরিত্র ঘুরছে আর কি। মানে সেখানে তুমি ইন্দির ঠাকরুন বলো, সর্বজয়া বলো, বা হরিহর, দুর্গা, তারপরে গেলে অপর্ণা এবং কাজল। এই যে বন্ধু আছে, হ্যাঁ, এই যে চরিত্রগুলো রয়েছে এইগুলো নিয়ে একটু ছোট ছোট করেও কিছু, মানে অপু ট্রিলজিতে এই চরিত্রগুলো কতখানি তাদের অবদান রেখেছে। একদম, এইখানে তো মানে আবার ওই পথের পাঁচালীর ওই অ্যাটেনশন টু ডিটেলের কথা বলতে হয়। মানে আমারও এটা শোনা কথা, শুনেছি পথের পাঁচালী থেকে ভানু বন্দ্যোপাধ্যায় নাকি অবাক হয়ে বলেছিলেন সত্যজিৎ তো শহরের পোলাও, কি করে জানলো যে ব্যাঙ মরে গেলে চিত হয়ে জলে ভাসে। এই যে মানে সূক্ষ্ম ব্যাপারগুলো। এবার করুণা বন্দ্যোপাধ্যায় আমরা তাকে দেখেছি, তিনি অত্যন্ত পড়াশোনা করা, ভীষণ ভালো, সেই সময় ভীষণ ভালো ইংলিশ বলতেন, চোস্ত ইংলিশ বলতেন। এবং তিনি যখন পরে অন্যান্য ছবিতে কাজ করেছেন তখন আমরা দেখেছি একদম অন্যরকম চরিত্রে। কিন্তু সেই ছবিতে তাকে মনে হচ্ছে যে তিনি এই নিশ্চিন্দিপুরের মতো কোনো গ্রামেই জন্মেছেন, বড় হয়েছেন, এখানেই হেসেল ঠেলছেন, এখানেই একদিন ছেলের পথ চেয়ে থেকে মারা যাচ্ছেন। ইন্দির ঠাকরুনের মধ্যে আবার আমরা সেই সময়কার যে পাড়ার যে দিদা ঠাম্মারা ছিলেন, যে তারা কোথাও একটা ঝামেলা হলেই, ঝগড়া হলেই গিয়ে কি হয়েছে, কি হলো বলে ওই দুর্গার বিরুদ্ধে যখন চুরির অপবাদ আসছে, উনি এসে কি হলো রে, তার মধ্যে তার আগে নিজে দাঁড়িয়ে নিজের মনে বলছেন কি হলো বলে, তারপরে আবার যাচ্ছেন। হ্যাঁ, ওই অপু এই দুর্গা আর ইন্দির ঠাকরুনের একটা খুব সুন্দর রসায়ন দেখানো হয়েছে। তার পিসি ঠাম্মার সঙ্গে তারই যত দৌরাত্ম্য ছিল। অপুর এই যে অপু হয়ে ওঠার পেছনে এতগুলো মানুষের আত্মত্যাগ রয়েছে, এবং কোথাও গিয়ে মানে আমি বলবো যে এই যে এদের কাছে থাকতে না পারা, এই অপর্ণার মৃত্যুর সময়ও অপু উপস্থিত ছিল না, মায়ের চলে যাওয়ার সময়ও অপু উপস্থিত ছিল না, দুর্গা চলে যাওয়ার সময় তার অতটা, ওই যে একটু আগে তুমি বললে না ছিন্নমূল হয়ে যাওয়া, মানে বারবারও ছিন্নমূল হচ্ছে এবং ওর মূলটাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেখানে আর কি। তো দুর্গা যখন চলে যাচ্ছে তাকে বলা হচ্ছে যে দিদির শরীরটা খারাপ, তুমি দিদিকে জ্বালিও না। তো এই যে
প্রত্যেকটা মানুষ তাকে জীবনের এক একটা চেক পয়েন্টে এগিয়ে দিচ্ছে। দুর্গা তাকে একটা ইন্দির ঠাকুরুন তাকে কিছু দূর এগিয়ে দিল, কোলে পিঠে করে মানুষ করার পর ইন্দির চলে গেলেন। দুর্গা তারপরে আস্তে আস্তে একজন একজন করে মানুষ চলে যাচ্ছে। তুমি একটা কথা একটু আগেই বলেছো যে অপু ক্রমশ প্রাক আধুনিকতার থেকে আধুনিকতার দিকে এগিয়ে চলেছে, সেখানে কিভাবে সে আধুনিক মানুষের প্রতিভূ হয়ে উঠছে? ধরো নিশ্চিন্দিপুর গ্রামটা, সেটা তো একটা অজ পাড়াগাঁ এবং সেখানে মানুষ মূলত চাষবাস করে জীবনযাপন করছেন, না হলে যজমান রয়েছে মাছ ধরছেন, এইরকম একটা অজ পাড়াগাঁ। সেখান থেকে অপু যাবে শহরে, এবং আমার একটা দৃশ্যের কথা মনে পড়ছে, গ্লোব নিয়ে এসে স্কুল থেকে ও রাতে লণ্ঠন জেলে ওর মাকে দেশ চেনাচ্ছে, মানচিত্র চেনাচ্ছে। সর্বজয়া হাঁ করে গ্লোবটা দেখছেন যে এর মধ্যে গোটা পৃথিবীটা ধরা আছে। এই যে একজন মানুষকে আমরা যখন ইউরোপীয় অভিযাত্রীদের গল্প পড়েছি, গালিভার্স ট্রাভেলস পড়েছি, যখন রবিনসন ক্রুসো যখন পড়েছি, দেখেছি যতই সেই গল্পগুলোর মধ্যে ঔপনিবেশিকতার বীজ থাকুক না কেন, সেই গল্পগুলো কিন্তু দুটো সভ্যতার মানুষের সংস্পর্শে আসার গল্প। যে এই যে দেশ অভিযাত্রার নতুন নতুন ডিভাইস আবিষ্কৃত হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় পাড়ি দেওয়া যাচ্ছে, নতুন নতুন জলপথ আবিষ্কৃত হচ্ছে, অর্থাৎ এক সভ্যতার সঙ্গে আরেক সভ্যতার সংযোগ স্থাপন হচ্ছে, অর্থাৎ জ্ঞানের একটা ট্রান্সমিশন ঘটছে বলা চলে। এক জায়গা থেকে জ্ঞান আরেক জায়গায় যাচ্ছে, এক জায়গা থেকে সম্পদ আরেক জায়গায় যাচ্ছে, একটা আদান প্রদান হচ্ছে। এই আদান প্রদানের মাধ্যমটা নিশ্চিন্দিপুর এবং কলকাতা শহরের মধ্যে হয়েছিল অপু, যে কলকাতা থেকে জ্ঞান আহরণ করে বাড়ি ফিরে আসছে। এবং একটা জিনিস লক্ষণীয়, অপরাজিততে অপু যখন বাড়ি চলে আসছে, তার ওই কলকাতার জীবনে সে এতটাই অভ্যস্ত, তার আর মায়ের সঙ্গে অতটা সময় কাটাতে ভালো লাগছে না, সে মা একটু ডেকে দিলে বিরক্ত হচ্ছে। তো এই যে দুটো জীবন যাপনের মধ্যে তফাৎ হয়ে গেছে, এবং অনেকটাই কিন্তু রিলেট করা যায়। ধরো আজকে যেটা বলছিলাম, পথের পাঁচালীর তো মানে 55 থেকে আজকে 70 বছর হয়ে গেল। তো সেখানে মানে এখনো পর্যন্ত তুমি এই অপু ট্রিলজিটাকে আমাদের জন্য কতটা প্রয়োজনীয় বলে মনে করছো, যদি ফিরে দেখো সেই সময়? ফিরে দেখো মানে দেখো, অপু ট্রিলজি তো, যেটা আমরা গোড়াতেই বলেছিলাম যে অপু ট্রিলজি না থাকলে ভারতীয় সিনেমার মানচিত্রটা অন্যরকম হতো। এর পাশাপাশি আমার মনে হয় যে অপু ট্রিলজি অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে অ্যাক্টিং মাস্টার ক্লাস, দুই হচ্ছে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমি ওটাকে একটা টেক্সট বুক মনে করি, দিস ইজ হাউ ইউ অ্যাডাপ্ট আ নভেল অর আ টেক্সট। লাস্টলি আমার মনে হয় যে ব্যাপারটা ফিল্ম মেকিংয়েরও একটা পাঠ্য বইয়ের মতো। মানে কেউ যদি আমি মনে করি না কারুর কোনো ফিল্ম ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন আছে, মানে ফিল্মের হাতে কলমে অনেক শিখতেই পারেন, সেটা করা দরকারও, কিন্তু এগুলোকে দেখার মধ্যে থেকেই অনেকখানি শেখা যায় আসলে। সেটাই মানে আমি ইউতারডয় আমার বন্ধুদেরকে বলবো যে তোমরা এই সিনেমাগুলো তোমরা সকলেই দেখেছো, এটা আমরা মানে দৃঢ়ভাবে একদম নিশ্চিতভাবে বলতে পারি, এবং না দেখে থাকলে অবশ্যই দেখো। এবং রণদীপকে অনেক ধন্যবাদ জানাবো, এত সুন্দর করে, এত ভাস্ট বিষয়, মানে একটা এপিসোডে হওয়াটা সম্ভব নয়, কিন্তু অপু ট্রিলজি নিয়ে এত সুন্দর করে তুমি বললে, তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আমাদের বন্ধুদেরকে যারা এতক্ষণ আমাদের এই আলোচনা শুনলে, এবং ইউতারটা দেখতে থাকো, সবসময় আমাদের সঙ্গে থাকো। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে।